একটা শান্ত ছোট্ট শহরে সোমনাথ নিজের বউ শান্তি আর ছেলে কবিরাজের সাথে থাকত। সোমনাথের পরিবার খুশিতে ভর্তি ছিল। মা, দেখো আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। আরে বাহ আমার সোনা, তুই তো আমার বুক গর্বে ফুলিয়ে দিয়েছিস। এইরকমই খুব পড়ো আর পড়ালেখা করে একজন বড় অফিসার তৈরি হও। এই পরিবারে না টাকার অভাব ছিল আর না খুশির, কিন্তু কথায় আছে না, ভগবান পুরো ভর্তি কলস কাহাউকে দেন না। একদিন শান্তি আর সোমনাথ নিজেদের কোনো আত্মীয়দের সাথে দেখা করতে অন্য গ্রামে গেল। বাড়িতে শুধু কবিরাজ একা ছিল। দিন গিয়ে রাত হয়ে গেল। এতক্ষণে মা বাবা তো আসা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল। কবিরাজ চিন্তা করছিল। বেশিরভাগ এই সময় ওরা দুজনে ফিরে আসতো। যাই হোক, কবিরাজ দরজার বাইরে বসে পথ দেখতে থাকলো। মাঝরাত হয়ে গেল, এখনো অবধি সোমনাথ আর শান্তি ফিরে এলো না। চিন্তায় কবিরাজ প্রতিবেশী শামু কাকার বাড়িতে এলো। ও দরজা ঠক ঠক করলো। কি হয়েছে বাবা? মা বাবা সকাল থেকে বেরিয়েছে, ওরা বলেছে বিকেলের মধ্যে ফিরে আসবে। এখন তো রাত হয়ে গেল। কোনো আত্মীয়র বাড়িতে হয়তো থেকে গেছে বাবা। না কাকা, মা বাবা এরকম কখনো করবে না। ওরা সন্ধে হতেই বাড়ি ফিরে আসে। আমার খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে বাবা, চলো আমরা দুজনে গিয়ে দেখে আসি। শামু কাকা নিজের ফটফটি বার করলো আর কবিরাজ তার পিছনে বসে গেল। কোন গ্রামে গেছিল? নন্দনগড়। ঠিক আছে, চলো যাওয়া যাক। শামু বাইক চালাচ্ছিল। ওরা নন্দনগড় পৌঁছানোর আগেই রাস্তায় ওরা প্রচুর ভিড় দেখতে পেল। মনে হয় ওখানে কিছু হয়েছে। শামু আর কবিরাজ ওই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছালো তো জানতে পারলো রাত 9টার সময় একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা শুনে কবিরাজ একদম ভয় পেয়ে গেল। ভয় পাস না, হাসপাতালে গিয়ে খোঁজ নিই চল। শামু কাকা কবিরাজকে হাসপাতালে নিয়ে গেল। শামু কাকা আহতদের মধ্যে খোঁজ নিল। সোমনাথ আর শান্তি নামের কোনো পেশেন্ট নেই এখানে। কবিরাজের মনে হলো হয়তো ওর মা বাবা সুরক্ষিত আছে। কিছু লোক মারাও গেছে, আপনি মর্গে গিয়ে খোঁজ করুন। কবিরাজ আর শামু ভয় কাঁপতে কাঁপতে পৌঁছে গেল। কি নাম? সোমনাথ আর শান্তি। এখানে সই করো, সকাল পর্যন্ত পোস্টমর্টম হয়ে ডেড বডি পেয়ে যাবে। কবিরাজ হতবাক হয়ে গেল। ও জোরে জোরে কাঁদতে লাগলো। শামু কবিরাজকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু কবিরাজের তো পৃথিবী তছনছ হয়ে গেছিল। এই রাত কবিরাজের জীবনের কালো রাত হয়ে গেল। পরের দিন সকালে সোমনাথ আর শান্তির দেহ ওদের বাড়িতে আনা হলো। আত্মীয় আর আশেপাশের প্রতিবেশীরা দেহ সব সৎকারের দায়িত্ব সামলে নিল। কবিরাজ কিছুই বুঝতে পারছিল না। কাল অবধি ওর হাসি খুশি পরিবার আজ এক রাতেই তছনছ হয়ে গেল। কিছুদিন চলে গেল। কবিরাজ নিজেকেই সামলে নিল। এখনো অনাথ হয়ে গেছিল। ওর মা বাবার কথা খুব মনে পড়ছিল। ওর কোনো আত্মীয়রা ওর দায়িত্ব নেয়নি। এই জন্য ওকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়েছে। কবিরাজ একটা হোটেলে কাজ করতে শুরু করলো। হোটেলের মালিক কবিরাজকে খাবারও দিত আর কাজের টাকাও। কবিরাজের জীবন তো কাটছিল, কিন্তু খুশি ছিল না। কি লাভ এরকম জীবনের? আমার কাছে কেউ নেই, কেউ আমার সাথে কথাও বলে না, কেউ আমার খেয়ালও রাখে না, কেউ আমাকে ভালোবাসে না। বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। মরার কথা ভেবে কবিরাজ পাহাড়ের ওপরে উঠল। ও ঝাঁপ মারতেই যাচ্ছিল কি ওর সামনে এক দেবী প্রকট হলো। এরকম করো না কবিরাজ। করবই না কেন? আমার জীবনে আছি বা কি? আমার খেয়াল রাখা মা বাবাও আর বেঁচে নেই। এখন তো আমাকে খাবার জন্য ভাবতে হয়। কবিরাজ, আমি তোমার মা বাবাকে তো তোমার কাছে ফেরত পাঠাতে পারবো না, কিন্তু একটা আশীর্বাদ নিশ্চয়ই দিতে পারবো। ভেবে চিন্তে আশীর্বাদ চাও। কবিরাজ ভাবতে লাগলো। আমাকে আমার আত্মীয় আর গ্রামবাসীরা এই জন্য ধিক্কার করলো কারণ আমার কাছে টাকা নেই। আমি এরকম কিছু চাই যাতে আমার কাছে টাকাই টাকা হোক আর যাতে সব লোকেরা আমার সাথে থাকে। দেবী, আপনি আমাকে এই আশীর্বাদ দিন
যে আমি যে জিনিসটাকে সোনায় বানাতে চাইবো সেটা হয়ে যাবে, তাই হবে। দেবী মা কবিরাজকে আশীর্বাদ দিয়ে চলে গেল। এখন কবিরাজ খুশি ছিল। ও ভেবেছিল হয়তো ওর জীবন এখন বদলে যাবে, সবাই ওকে ভালোবাসবে। কবিরাজ নিজের বাড়ির বাইরে এলো। সবার আগে বাড়িটাকে সোনার বানিয়ে দিই। আমি চাই যে এই বাড়িটা সোনার বাড়ি হয়ে যাক। আর কবিরাজ এরকম বলতেই ওর ভাঙা চোরা পুরনো বাড়ি সোনার বাড়ি হয়ে গেল। শুধু বাড়ি না, ভেতরে সমস্ত জিনিসও সোনার হয়ে গেল। বাবা, আমার কাছে অনেক সোনা আছে। আমি এখন বড় লোক হয়ে গেছি। এখন সবাই আমার সাথে দেখা করতে আসবে। আর সেরকমই হলো। কবিরাজের সোনার বাড়ি লোকেদের চোখে জ্বলতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে অনেক লোক কবিরাজের কাছে এলো। আরে বাবা, এইসব কি হচ্ছে? চোখের নিমেষে তোমার বাড়িটা সোনায় কি করে পরিবর্তন হলো? আরে কাকা, আমি আশীর্বাদ পেয়েছি। আমি যেটাই চাইবো সেটা সোনায় রূপান্তরিত হবে। এইটা শুনে লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। যদি এইরকমই হয় তাহলে তোকে তোর আশীর্বাদ পুরো শহরের ভালোর জন্য ব্যবহার করা উচিত। যদি তুমি এইরকমই করো তাহলে তুমি আমাদের সকলের কাছে ভগবান হয়ে যাবে বাবা। সবাই তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু আমাকে করতে কি হবে? পুরো শহরটাকে সোনার বানিয়ে দাও। সবার দরিদ্রতাও কেটে যাবে আর সবার উন্নতিও হবে বাবা। ঠিক আছে কাকা, আমি চাই যে আমার এই পুরো শহর সোনার হয়ে যাক। কবিরাজ এরকম বলতেই লাগলো যে ধীরে ধীরে পুরো শহর সোনালী হতে লাগলো। এটা তো চমৎকার হয়ে গেল। ধন্যবাদ বাবা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লোকেরা খুশি খুশি নিজেদের বাড়ির দিকে এগিয়ে গেল। সব লোকেরা খুব খুশি ছিল। সোনার বাড়ি, হ্যাঁ, আমরা তো বড় লোক হয়ে গেলাম। হে ভগবান, এটা তো পুরো স্বর্গ। সবাই সোনা দেখে খুব খুশি হলো, শুধু একটা বয়স্ক মহিলা ছাড়া। ওই বয়স্ক মহিলা হতাশ হয়ে কবিরাজের কাছে গেল। এটা তুই কি করলি বাবা? আমি তো শুধু সবাই সাহায্য করেছি। না বাবা, এই দেখ, জলও সোনা হয়ে গেছে আর খাবারও। আমরা তো মানুষ, খাবার আর জল ছাড়া কি করে বাঁচবো? এরকম ভাবে তো এই পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এটা তো আমি ভাবিনি। আমার মনে হলো যে আমি যদি লোকে সাহায্য করি তাহলে ওরা আমাকে ভালোবাসবে। এই জন্যই আমি পুরো শহরকে সোনা বানিয়ে দিয়েছি। এবার সবকিছু আগের মতো করে দে বাবা। আম্মা, এটা আমার ক্ষমতার মধ্যে নেই। আমি শুধু জিনিস সোনায় পরিবর্তন করার আশীর্বাদ পেয়েছি। হে ভগবান, এখন আমি কি করব? ভেবেছিলাম জীবনে কখনো টাকার অভাব হবে না, তাহলে আমি অনেক ভালোবাসা পাবো। এইসব আমি কি করলাম? ওই বয়স্ক মহিলা ওই দেবীতে বদলে গেল। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো কবিরাজ। জীবনে টাকার থেকে বেশি ভালোবাসা ও যত্নের প্রয়োজন। এবার আমি নিজের এই আশীর্বাদ তোমার থেকে ফেরত নিলাম। এই শহরও আগের মতো হয়ে যাবে। আর আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি জীবনে সব সময় ভালোবাসার যত্ন পাবে। তোমার জীবন সব সময় খুশিতে ভরা থাকবে কবিরাজ। কবিরাজ দেবীকে প্রণাম করলো আর উধাও হয়ে গেল। সবকিছু আগের মতো হয়ে গেল। সবাই অবাক ছিল, শুধু শামু কাকা ছাড়া। বাবা, আমার কোনো সন্তান নেই। তুই আমার ছেলের মতন। তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোকে দত্তক নিতে চাই। কবিরাজের চোখে জল চলে এলো। ওর যেই আদর যত্নের দরকার ছিল ও সেটা ফেরত পেয়ে গেল। কবিরাজ পরিবার পেয়ে গেল।